প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সজীব এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমল। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলকধাঁধা। কাজের বিনিময়ে খাদ্য, কাজ করো খাও, কাজ করবে না না খাই টকবা দিয়ে থাও। এ অন্তর, তোমার তো মতিগতি মোর ভালো থাকতে আছে না। তুমি এটি কি কথাবার্তা বলতে আছো? হ্যাঁ, কাজ বাজ কি করতে চাও না? এটা তো মোটেও ভালো কিছু না অন্তর। কাজ কাম কইরা নিজে সৎ উপায় টাকা ইনকাম করতে হইবে, সেটা হইলো ভালো জিনিস। ছোট কালিয়াকের সাহন। আরে আগে তুই ওরে ডিলিট করতে ক। আমি ডিলিট করব না ভাই। ওরে বেটা ডিলিট ওটা ঝুলিয়ে রইছে, আমি ঝুলিয়ে থাক। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। ভাবি, আমি আপনার কাছে একটা অনুরোধ লয়ে আইছি ভাবি। আপনি গেলাম আমার অনুরোধ রাখতেই হইব। আমার কাছে অনুরোধ? হ ভাবি। কি অনুরোধ? নায়িকা হওয়ার অনুরোধ। আপনি হইবেন নায়িকা। বাবু দাও হাদরি, সে কি কইতাছে? আমারে তো কইতেছে না, তোমারে কইতেছে, তুমি শুনো। হিংসা কর। আচ্ছা ভাবি, দড়িয়া এত দিতে চলে গেল কেন? হঠাৎ করে দেখলাম দরিয়া খুব চিল্লাচিল্লি করতেছে, একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে শুনলাম যে ওই কইলো যে আমি আর এখানে থাকবো না, চলে যাব। কই আর চলেও গেল। দড়িয়া একাই চিল্লাইছে? হ্যাঁ, আমি তো একলা দরিয়ারই চিল্লানি শুনছিলাম, তো এটা বুঝতে পারছি যে শহীদ ভাই লগে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী জান্নাতে রহমান তিথি। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এই যে এত বেশি গরম পড়েছে, এই সময়টা আসলে কেমন কাটছে আপনার? সময়টা তো আসলে সেই রকম একটা অস্থিরতার মধ্যে একদম কাটছে, মানে মানুষেরও অনেক ভোগান্তি হচ্ছে। আর আমরা যারা সঙ্গীত শিল্পী তাদের তো আরো অবস্থা খারাপ হয়ে যায়, কারণ গরমে গলা একদম বসে যায়। হ্যাঁ, তো আসলে এটার থেকে কবে যে পরিত্রাণ পাবো আমরা সবাই, তাই না? খুব একটা অস্থির সময় কাটছে। মানে ওয়েদারটা যে কবে আসলে আমাদের অনুকূলে আসবে সেটার জন্যই প্রতীক্ষা, বৃষ্টির জন্য প্রতীক্ষা। আচ্ছা, ঈদ শেষ হলো, বৈশাখ শেষ হলো এবং নতুন গান নিশ্চয়ই নিয়ে আপনার কাজ করা হয়েছে। হ্যাঁ, গান নিয়ে তো সবসময়ই চেষ্টা করি কাজ করতে, প্রোগ্রামগুলো তো করছি। তার পাশাপাশি খুব শীঘ্রই যে একটি ডুয়েট গান রিলিজ হয়েছে আমার, আমি এবং বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী তপন চৌধুরী, ওনার সাথে একটি আধুনিক গান আমরা গেয়েছি এবং মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। আচ্ছা, এটা কি মানে ঈদ উপলক্ষে এসেছিল এই গানটি? না, ঈদের আগেই এসেছে। আচ্ছা, ঈদ উপলক্ষে। তাহলে তো বেশ কিছুদিন হয়ে গেল। হ্যাঁ, বেশ কিছু। যদি এত অল্প সময় আসলে বোঝা যায় না যে কোনো গানের রেসপন্স কতটুকু ভালো বা কতটুকু কি, তারপরেও একটা তো মানে থাকে না শ্রোতা দর্শকদের সাড়া, সেটা কেমন পেয়েছেন? এটা এখন আসলে বলা মুশকিল, কারণ কোন গানটা কার কাছে ভালো লাগবে এটা আমরা কেউই জানি না। সত্যি। হ্যাঁ, আর কি ধরনের গান, এখন তো একটা অস্থির সময় যাচ্ছে এবং নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হচ্ছে বেশি, আমরা শেয়ার করছি বেশি, আমরা নিজেরাই কিন্তু শেয়ার করি। তো সেখানে আমরা যারা সঙ্গীত শিল্পী আছি
তারা চেষ্টা করি সবসময় ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার, যে যার মতো চেষ্টা করে যায় আর কি। এবং শ্রোতাদের রুচিরও কিন্তু পরিবর্তন হচ্ছে। শ্রোতাদের রুচির পরিবর্তন তো আসলে আমরাই করি, সত্যি তাই না? আমরা যদি আমরা যেরকম গাইবো শ্রোতারা কিন্তু সেরকমই শুনবে। একটা সময় ছিল শ্রোতারা গান শুনতেন, মানে দেখতেন না, গানটা কিন্তু শুনতেন, এবং সেখানে গানের কথা, সুর, কম্পোজিশন সবকিছুর মধ্যে একটা মানে মিশে যাওয়ার একটা ব্যাপার থাকতো। কিন্তু এখনো ভালো গান হচ্ছে, ভালো গান যে হচ্ছে না আমি সেটা বলবো না, কিন্তু কেন জানি ভাইরাল হচ্ছে না, কেন জানি সব নেগেটিভ জিনিসগুলো। একটা কথা যেমন কিছুদিন আগে খুব মানে আলোচনায় এসেছিল, রুচির দুর্ভিক্ষ। হ্যাঁ, এরকম কিছু জিনিস আসলেই ঘটছে যেটা ঘটার কথা না। তো আমার গানটি আমি চেষ্টা করেছি সবটুকু দিয়ে গাইবার জন্য, গাইবার মতো করে আমি গেয়েছি। তো এখন জানি না, যারা শুনেছে তারা ভালো বলেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেটাই সব থেকে বড় প্রাপ্তি। আচ্ছা, যেহেতু এই গানটি নিয়ে কথা হচ্ছে, গানের দুটো লাইন আপনার কণ্ঠে শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। আর এই গানটি গাওয়ার মানে মূল একটি ঘটনা ছিল, সেটা আমি একটু আগে শেয়ার করে নিই। যেমন তপন দা, উনি কিন্তু দেশে থাকেন না, কানাডায় থাকেন। তো একদিন ওনার সাথে কথা হওয়ার সময় আমি ওনাকে বলেছিলাম যে দাদা একটি ডুয়েট গান আমরা করতে পারি কিনা। বলে কি হ্যাঁ অবশ্যই পারি, আপনি গানটা পাঠিয়ে দেন। তখন এই গানটির গীতিকার এবং সুরকার হচ্ছেন রিপন চৌধুরী। ওনার সাথে আমি কথা বলি, গানটা আমার ভালো লেগেছে, এবং গানটার মধ্যে যেই ফ্লেভারটা আছে, যে ঠিক তপনদা সেই সময়টাতে 80s এবং 90s এর সময় যে গানগুলো গিয়ে উনি হিট, মানে অনেক হিট গান আমাদেরকে দিয়েছে, সেরকম ফ্লেভারের একটি গান। এবং আমি মনে করেছিলাম যে এই গানটি উনি পছন্দ করবেন। তারপর আমি তাকে পাঠিয়েছি গানটা, এবং উনি বলেছেন যে ঠিক আছে, গানটা খুব সুন্দর। আমি তখন কলকাতায় ছিলাম এবং উনি তখন ছিলেন কানাডাতে, এবং গানের মিউজিকটা হয়েছে কলকাতায়, এবং উনি ওখান থেকে ভয়েস দিয়ে পাঠিয়েছেন এবং আমি ভয়েস দিয়েছি কলকাতায়। না মানে এক একজন টেকনোলজি আসলে এখন প্রান্তে, কিন্তু তারপরও কাজ হচ্ছে। হ্যাঁ, তারপর ওখান থেকে মিক্সিং মাস্টারিং করে আমরা দেশে ফিরে এসেছি, এবং গানটা প্রায় 1 বছর মানে মিউজিক ভিডিও আমি করিনি, 1 বছর প্রচার করিনি, কারণ আমি চেয়েছিলাম একবারে উনি দেশে আসতে গানটা মিউজিক ভিডিও করে আমি প্রচার করব। তারপরে উনি দেশে এসেছেন এবং আমরা মিউজিক ভিডিও করে পরে মানে অনেকদিন আগে কাজ করে রাখা ছিল, কাজ করে রাখা ছিল। উনি আমাকে বলেছিলেন যে আপনি ছেড়ে দেন গানটা। আমি না, আপনি আসেন দেশে, কবে আসবেন, আমি তখন মিউজিক ভিডিও করে ছাড়বো। এবং আমার ইউটিউব চ্যানেল জান্নাতে রহমান তিথি, ওখান থেকে আমি প্রচার করে প্রকাশ করেছি। শুনি গানটি। কিছুটা সময় কাছে থাকার মতো, কিছুটা সময় কাছে থাকার মতো, থাকবে বলো, থাকবে বলো, কিছুটা সময় কাছে থাকবে বলো, কিছুটা সময় কাছে থাকার মতো, থাকবে বলো, থাকবে বলো, কিছুটা সময় কাছে থাকবে বলো। এরকম খুব সুন্দর মিষ্টি কথা এবং মিষ্টি সুর, আমারও খুব ভালো লেগেছিল আসলে। এবং খুব রোমান্টিক একটা গান। একদম। আচ্ছা, সাধারণত তো আপনার নজরুল সঙ্গীতও করা হয়, সুতরাং যেহেতু নজরুল সঙ্গীত বা ক্লাসিক্যাল চর্চাটা আপনার কণ্ঠে আছে, আর সেজন্য আপনাকে সবসময় আসলে একটু সফট মেলোডি গানেই বেশি পেয়েছি, অন্য ধরনের গানগুলো কি কখনো গাইবার ইচ্ছে হয়নি? একজন শিল্পী আসলে কি ধরনের গান পছন্দ করে, এটা তার কণ্ঠেই সেটা চলে আসে। আমার বরাবরই পছন্দ ছিল একটু মেলোডিয়াস, একটু সফট ধরনের গানগুলো, যে কারণে বারবার হয় কি আমার পছন্দের তালিকাতে ওই গানগুলোই চলে আসে। এবং নজরুল সঙ্গীত যে আমি গাই, এই গানটি আমার একদম শেখার শুরু থেকেই আমি গাইছি, কারণ যখন আমি গান বুঝতাম না তখন আমার মায়ের পছন্দ ছিল নজরুল সঙ্গীত, এবং আমার মা চাইতেন যে আমি নজরুল সঙ্গীত গাই।
এবং সৌভাগ্যক্রমে আমি যখন ছোটবেলায় স্কুলে যে প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতায় শিশু একাডেমি থেকে, তখন আমি অনেক ছোট, প্রথম পুরস্কারটা, জাতীয় পুরস্কারটা পেয়েছিলাম নজরুল সঙ্গীতে। এবং এটা 1989 সালে। তখন থেকেই আমার মধ্যে একটা নজরুল সঙ্গীতের প্রতি ভালোবাসা, ভালো লাগা তৈরি হয় এবং আমার মায়ের অনুপ্রেরণায় আমি নজরুল সঙ্গীতটা গাইতে থাকি। আপনার বেড়ে ওঠা কোথায়, রংপুরে নাকি ঢাকাতে? না, আমার বেড়ে ওঠা রংপুরে। আমি ঢাকায় এসেছি আমার ইউনিভার্সিটি শেষ করে। আচ্ছা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আচ্ছা, তার মানে সঙ্গীত শেখাটা রংপুরে। সেখানে কোন কোন ওস্তাদজির কাছে গান সেখানে শেখা আমি হয়েছে? দীর্ঘ সময় আমি নজরুল সঙ্গীত এবং নজরুল সঙ্গীতেই তালিম নিয়েছি ওস্তাদ মিজানুল ইসলাম খান স্যারের কাছে। এবং তার কাছেই আমার মূলত নজরুল সঙ্গীতগুলো শেখা। পরবর্তীতে আমি যখন ঢাকায় আসলাম তখনও আমি মানে শেখার তো কোনো শেষ নাই, আর সঙ্গীতটা তো একটা সাধনার বিষয়। তো আমি ক্লাসিক্যাল, যেমন এখনো ক্লাসিক্যাল শিখছি ওস্তাদ অনিল কুমার সাহা স্যারের কাছে, এবং নজরুল সঙ্গীত শিখছি ওস্তাদ সালাউদ্দিন আহমেদ স্যারের কাছে। এতগুলো বছর পরে এসেও শেখার কোনো শেষ নেই। শেখার সঙ্গীত তো একটা মানে সাধনার ব্যাপার, অনেক সময়টা নিয়ে, অনেক সময় নিয়ে আসলে একজন শিল্পী তৈরি হয়। এই যে এত ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে, মানে কোনো আক্ষেপ আছে কি, কোনো না পাওয়ার জায়গা আছে কি? না পাওয়ার আক্ষেপ আসলে, যখন আমি এক্সপেকটেশন আমার থাকবে অনেক কিছু, তখন না পাওয়ার দুঃখগুলো মানুষের মধ্যে বেশি চলে আসে। আর আমার গানের ব্যাপারটা হচ্ছে কি, যে এখন কেন ভাইরাল হচ্ছে না, কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না, এটা নিয়ে আমি এত অভিযোগ করি না। আমার গান গাওয়াটা একদম ভালো লাগা থেকে। তারপরেও স্বীকৃতি যখন কেউ পায় গানের ব্যাপারে, কিংবা প্রশংসা যখন পায়, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। তবে আমি যে যতটুকু কাজ করছি সেটা প্রশংসা পাওয়ার মতো কিনা, কিংবা কতটুকু প্রশংসা পাওয়ার মতো, সেই ধারণাটা যদি আমার মধ্যে থাকে, অনেকেই তো মিথ্যা প্রশংসা করতে পারে, বাট আমাকে বুঝতে হবে যে কাজটা কতটুকু মানসম্মত হয়েছে। তো এটা আমি চেষ্টা করে যাই। আর আক্ষেপের কথাটা বললে না, আক্ষেপটা আমার নেই আসলে ওরকম। আমি ভালো লাগা থেকে গান গেয়ে যাচ্ছি, এতদূর পর্যন্ত এসেছি নিজের একদম ভালো লাগা থেকে, নিজের প্রচেষ্টায়। একদম। আপনি তো বাংলাদেশ বেতারে এবং একই সাথে বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড। তো এই যে ছোটবেলা থেকে গান শেখা, তারপরে মানে এই মিডিয়া ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আসলে আপনার এই যোগাযোগটা কিভাবে হলো বা কিভাবে আসলেন? আমি প্রথম এনলিস্টেড হয়েছি ঢাকায় আসার পর বাংলাদেশ টেলিভিশনে। আর হয় না, ওই গান গাইতে গাইতে তো অনেকের সাথে পরিচয় হয়, পরিচিতি বাড়ে। এভাবে কাজ করছি দীর্ঘদিন থেকে তো কাজ করছি, তো এক্ষেত্রে যোগাযোগ একটা তো তৈরি হয়ে যায়, একটা অবস্থান তৈরি হয়ে যায়। পরিচিতি মানুষগুলো, পরিচিতিটা তৈরি হয় মূলত। একদম। আচ্ছা, প্রথম মৌলিক গানের কথা জানতে চাইবো, সেটা কত সালে ছিল এবং কোন গানটি ছিল? প্রথম মৌলিক গান আমি গিয়েছিলাম আমাদের বাংলাদেশের কিংবদন্তি মিউজিক ডিরেক্টর, প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রণব ঘোষের 5টি গান গিয়েছিলাম। আচ্ছা। গানগুলি তৈরি আমাকে শিখিয়েছেন এবং তুলে দিয়েছেন, এবং পরবর্তীতে এটা আমি পেয়েছি আর কি গানগুলো। মানে এগুলোকে, এই গানগুলো অ্যালবাম আকারে রিলিজ হয়েছিল? না, তখন আমি অ্যালবাম আকারে রিলিজ হয়নি, গানগুলো এমনি মৌলিক গান হিসেবে আমার কাছে আছে। আচ্ছা। তো তারপরে তো খুবই দুঃখজনকভাবে উনি চলে গেলেন, আর গানগুলো থেকে গেল। তো খুব ভালোবাসতেন আমাকে, ওনার মেয়ের নাম তিথি ছিল, আমাকে বলতেন যে তুমি আমার একটা মেয়ে। তো খুব ভালো মানুষ ছিলেন এবং অবশ্যই গুণী মানুষ ছিলেন। আচ্ছা, প্রথম মৌলিক গান তাহলে কোনটা সেই হিসেবে? সেখানে একটি গান ছিল প্রাণ নামের পাখি, ওই গানটা আমার প্রথম মৌলিক গান। আচ্ছা, তারপর আপনার তো তাহলে দুটো মৌলিক গানের অ্যালবাম আছে, মানে দুটো আধুনিক গানের অ্যালবাম আছে, আর দুটো হচ্ছে নজরুল সঙ্গীতের অ্যালবাম আছে। নজরুল সঙ্গীতের অ্যালবাম দুটো কবে করেছিলেন আপনি? নজরুল সঙ্গীতের অ্যালবাম রিলিজ হয়েছে প্রথমটা 15 সালে, এবং দ্বিতীয়টা 17 সালে। আচ্ছা, যেহেতু নজরুল সঙ্গীত নিয়ে কথা হচ্ছে এবং আপনি নিজেও চর্চা করেন, এটি নজরুল সঙ্গীত শুনি আমরা এখন। নিশ্চয়ই, আমার খুব প্রিয় একটি গান নজরুল সঙ্গীত। এই গানটি সুযোগ পেলেই আমি গাইছি। শুনি। অঞ্জলি লহ মোর সঙ্গীতে,
অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। বাহ, কি সুন্দর, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, নজরুল ইসলামের যে গানের বাণী এবং সুর বৈচিত্র্য, সেটা আসলে যারা একবার ভালোবাসতে পেরেছে তার গান কিংবা তার সৃষ্টিগুলোকে, তারা সেই গভীরতায় যেতে পারে, যে তাদের মধ্যে একটা ভালো লাগা নজরুলের গান নিয়ে, কবিতা নিয়ে তৈরি হয়ে যায়। হ্যাঁ, যেটা মনে হয় আমার মায়ের ক্ষেত্রে হয়েছিল। আচ্ছা, নজরুল সঙ্গীত চর্চা যেহেতু করছেন, সুতরাং সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আদি সুরের বিষয়টা নিয়ে একটা বলা যেতে পারে আলোচনা বা সমালোচনার জায়গা আছে। সুতরাং আপনার জায়গা থেকে আপনি কি বলবেন যে বর্তমান সময় যারা আসলে নজরুল সঙ্গীত চর্চা করছে তারা কতটুকু আদি সুরটা মেনটেন করে বা সেই সুরে গাওয়ার চেষ্টা করছে? এই আদি সুর নিয়ে তো অনেক বিতর্ক আছে আমাদের। আমার কাছে অনেকেই যেমন বলে যে যাদের মাধ্যমে গানগুলো অনেক বিখ্যাত হয়েছে তারা কিছুটা হয়তো নিজের মতো করে গিয়েছে, তাতে কোনো আপত্তি দেখে না। কিন্তু আমার কথা হচ্ছে কি, যে আমি একটা জিনিস যখন আমি একটা সৃষ্টি করব, তখন তো সেখানে আমার সুর কিংবা আমার কথাটা সেখানে থাকতে হবে। তো কাজী নজরুল ইসলাম তো সৃষ্টি করেছেন ওনার লেখনীতে, ওনার সুরের মধ্যে নিজস্ব কিছু সৃষ্টি তার আছে। তো আমরা যদি সেই সৃষ্টিটাকে তার মতো করেই গাই, তাহলে তো সেখানে অসুবিধা কিছু নাই, এবং সেটাই করা উচিত। আমরা যদি এক একজন এক এক রকমভাবে নজরুল সঙ্গীতটাকে আমরা গাইতে শুরু করি, তাহলে আসল যে সুরের যে সৃষ্টি, সেই স্বকীয়তা থাকবে না, স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই আদি সুর কিংবা আদি বাণী যেটাই বলো, এটা আমাদের প্রত্যেকটা সঙ্গীত শিল্পীকে মেনে চলতে হবে। কিন্তু তারপরেও হয় কি, কিছুটা হয়তো মানে গায়কের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা মানে মেজর কিছু না হলেই হয়। আপনি যখন গান করেন তখন এই প্রজন্মের আসলে তারা কি ধরনের গান পছন্দ করছে, এই বিষয়টা কি প্রাধান্য দেন? আমি করি কি, আমার গানগুলো আমার ভালো লাগার ক্ষেত্র থেকে তৈরি করি। নিজের পছন্দটা প্রাধান্য পায়, আমার পছন্দ না হলে আমি সেই গানটা করি না। এখন যদি তুমি বলো যে হ্যাঁ, ইয়াং জেনারেশন যারা আছে তারা যে ধরনের গান গাইছে সেই রকম আমাকেও গাইতে হবে, আমি তো ওই পথেই চলি না। মানে আমি আমার ভালো লাগা থেকে গানগুলো করি, যে কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে আমার রুচির সাথে যাদের রুচি মিলে যাচ্ছে তারা গানগুলোকে পছন্দ করে। আপনি তো গানের পাশাপাশি উপস্থাপনাও করেছেন বেশ অনেকদিন, এখন তো করা হচ্ছে না খুব একটা। আসলে আমি যখন প্রথম আমার ক্যারিয়ার শুরু হয় গানের, তখন বাংলাদেশ টেলিভিশন থেকে তখন নতুন কুড়ি হতো, তখন আমাকে নতুন কুড়িতে উপস্থাপনার জন্য বলা হলো। তখন আমার কিন্তু কোনো অভিজ্ঞতাই ছিল না উপস্থাপনা করব এরকম কিছু। তারপর আমি বললাম যে আমি তো পারবো না, আসলে আমি কখনো করিনি। তো প্রডিউসার উনি ছিলেন মোস্তাফিজুর রহমান, উনি বললেন যে ঠিক আছে, আমরা তো আছি, তুমি যেহেতু গান করো, এটা তো গানেরই প্রোগ্রাম, তুমি করো। তো তখন থেকে আসলে উপস্থাপনার কাজ শুরু, এবং পরবর্তীতে অনেক দীর্ঘ সময় আমি অনেক প্রোগ্রাম করেছি। কিন্তু আমি যে সরে আসলাম তার পিছনেও একটা ঘটনা আছে। তো আমি দেখলাম কি, আমাকে গানের থেকে উপস্থাপনায় বেশি মানুষ ডাকছে আর কি, এবং চিনছে আমাকে। তো একদিন আমি টিভি থেকে বের হচ্ছিলাম, তখন আমাকে একজন বলল যে আপু, আপনি তো উপস্থাপনা করেন, আমি তো জানতাম, কিন্তু আপনি যে গানও করেন এটা তো জানতাম না। তখন আমি বললাম যে আচ্ছা, আমি তো আমার ট্র্যাক থেকে অনেকখানি সরে এসেছি, কারণ আমার তো পরিচয়টা তো হওয়া উচিত যে হ্যাঁ আপু, আপনি গান জানতাম, কিন্তু আপনি তো উপস্থাপনা করেন সেটা জানতাম না। তখন আমি ভাবলাম যে না, আমি আমার ট্র্যাকে নেই, অলরেডি কিছু সময় নষ্ট করে ফেলেছি। এবং তখন চট করে তো বাদ দেওয়া যায় না, আমি রেগুলার প্রোগ্রাম করতাম। তখন আমি প্রডিউসারকে বলেছি যে আমি আসলে এটা ডিসিশন নিয়েছি যে আমি এটা করব না, আপনি প্রেজেন্টার দেখেন। তারপর 2 মাস পর থেকে আমি আর এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, অনেক বড় সিদ্ধান্ত ছিল।
এবং এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া দরকার ছিল। ভীষণ ভালো লাগছিল আপু, মানে এত হাস্যোজ্জ্বল একজন মানুষ আপনি, কথা বলতে দারুণ লাগছিল, চমৎকার একটা সময় আমরা উপভোগ করলাম এবং আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবসময়। আর তোমাকেও অনেক ধন্যবাদ, তোমার সঞ্চালনাও অনেক ভালো, অনেক প্রাণবন্ত, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।